আজকের সময় প্রত্যেকেই চায় যে সে বসে বসে আরাম করতে থাকবে আর ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক টাকা আসতে থাকবে। এইভাবে সে আরাম করতে করতে ধনী হয়ে যাবে। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি এইরকমটা কি বাস্তবে সম্ভব, অনেকেই বলবে হ্যাঁ সম্ভব হবে না কেন, যদি চিট ফান্ডের মতন কোনো স্কিম হয় তাহলে অবশ্যই সম্ভব হবে। सीक्रेट वो लोग क्या करते हैं ना, सारा पैसा ना चिट फंड में डालते हैं। 21 दिन बाद पैसा डबल, उसके और 21 दिन बाद पैसा 4 गुना, उसके और 21 दिन बाद पैसा 8 गुना, उसके 16 गुना, 32 गुना। কিন্তু এটা সম্ভব। আজকে আমি এমন একটা বই সম্পর্কে বলবো যার লেসনগুলো ফলো করে যে কেউ প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারে। বইটির নাম হলো দ্য অটোমেটিক মিলিয়নিয়ার, লিখেছেন ডেভিড বাক। অথর 5 বছর বয়সে একদিন তার বাবার সাথে ম্যাকডোনাল্ডে যায়। সেখানে সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এই সময় হঠাৎই তার বাবা তাকে প্রশ্ন করে, ডেভিড বলো তো এখানে কত ধরনের মানুষ তুমি দেখছো? ডেভিড কিছুক্ষণ ভেবে বলে 2 ধরনের, এক কাস্টমার যারা খাওয়া দাওয়া করছে, আর 2 ওয়ার্কার্স যারা কাউন্টারে খাবারগুলো রেডি করে দিচ্ছে। তখন তার বাবা বলে যে এখানে 2 ধরনের না 3 ধরনের লোক আছে, এক কাস্টমার, 2 ওয়ার্কার্স আর 3 যারা এই কোম্পানি ওন করে অর্থাৎ ইনভেস্টর। সাথে বলেন যে এই 3 জনের মধ্যে কেবলমাত্র ইনভেস্টররাই ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকে। অথর তার বাবার এই কথা শুনে রিসার্চ করতে থাকে এবং খুব অল্প বয়স থেকে ইনভেস্ট করা শুরু করে দেয়। বড় হয়ে তার বাবার কথা অনুসরণ করেন এবং বিশ্বাস করেন যে একমাত্র এই সব বড় বড় কোম্পানির স্টকেই ইনভেস্ট করার মাধ্যমে বড়লোক হওয়া যায়। কিন্তু তার এই চিন্তাভাবনা পাল্টে যায় যেদিন জিম এবং সু নামে একটা কাপলের সাথে তার সাক্ষাৎ হয়। বর্তমানে ডেভিড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করে। অন্যদিকে জিমের বয়স 50, তিনি গত 20 বছর ধরে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করছেন। তিনি নেক্সট মাসে রিটায়ার করবে বলে ঠিক করেছেন। তাই ডেভিডের সাথে তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং রিটায়ার হওয়ার পরে কিভাবে তার অ্যাসেট ম্যানেজ করা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য মিট করেন। ডেভিড একটু সংকোচ বোধ করে বলেন যে আমি যতজনকে অ্যাডভাইস করেছি তারা কেউই এত কম বয়সে রিটায়ার করার কথা ভাবতেই পারেনি। এই কথা শুনে জিম এবং সু একে অপরের দিকে তাকাতে তাকাতে বলে, আপনার কি মনে হয় না আমরা ধনী? ডেভিড রিপ্লাই বলে যে সেটাই তো আমি জানতে চাই, আপনারা নিজেদেরকে ধনী কিভাবে বলছেন আর এত কম বয়সে রিটায়ারের কথা ভাবছেন কিভাবে? এটা শুনে জিম এবং সু তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ডেভিডকে দেখান। অথর দেখে অবাক হয়ে যান, কেননা তাদের কোনো লোন ছিল না। তাদের আবার 2টো বাড়ি আছে, বাড়ি দুটোই ছিল প্রপার সিটিতে, যাদের দাম প্রায় $8 লাখ, কিন্তু কোনো লোন তাদের ওপর ছিলই না। জিমের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে $6,10,000, আবার সুয়ের অ্যাকাউন্টে $72,000, তাদের সেভিংস অ্যাকাউন্টে প্রায় $40,000 আছে। তাদের সম্পত্তির নেট ওর্থ ছিল প্রায় $2 মিলিয়ন। এসব দেখে ডেভিড অবাক হয়ে যায় এবং বুঝতে পারে জিম এবং সু বড়লোকের ক্যাটাগরিতেই পড়ে। অথর ভাবতে থাকে যে কিভাবে সম্ভব। মনে মনে বলে তার জন্যই কি এত তাড়াতাড়ি রিটায়ার করতে চাইছে তারা। একটু পর ডেভিড তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা চাকরি করেও এত টাকা কিভাবে করলেন, কিভাবে এত সম্পত্তির মালিক হলেন, এর পেছনে সিক্রেটটা কি? জিম এবং সু তাদের স্ট্র্যাটেজি শেয়ার করতে গিয়ে 3টে পয়েন্টসের কথা বলেন যেটা তাদেরকে ধনী বানিয়েছে। চলো দেখে নিই এই 3টে পয়েন্টস কী এবং কিভাবে এগুলোকে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, কেননা তোমাদের এই সাপোর্টই আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনতে। জিমের মতে চাকরি করেও ধনী হওয়ার প্রথম স্টেপ হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। তিনি বলেন যে আমাদের মধ্যে প্রায় 99% জনই স্যালারি পাওয়ার সাথে সাথে সেটা কোথায় কোথায় খরচ করবে সেই নিয়ে ভাবতে থাকে। নানা রকমের শখ পূরণ করার জন্য খরচ করে ফেলে, না হয় আগের মাসে ধার দেনা শোধ করতেই ফুরিয়ে ফেলে। ফলে মাস শেষে 10-12 দিন আগেই বেতন ফুরিয়ে যায়। বাধ্য হয়ে আবার কারোর না কারোর কাছে ধার করতেই হয়। এইভাবেই আমরা প্রত্যেকটা মাস চালিয়ে আসছি। আমিও নিজে তাই করতাম, কিন্তু একদিন মাদার ইন লয়ের কাছ থেকে একটা উপদেশ পাই যেটা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। জিম জানান যে তার মাদার ইন ল তাকে ডেকে বলেন, তোমার কাছে 2টো অপশন আছে। এক, হয় বাকিদের মতন স্যালারি টু স্যালারি ভাবে, অর্থাৎ মাইনা ঢুকলেই নানা জিনিসে খরচ করে জীবনযাপন করবে, না হয় 2, স্যালারি থেকে আগেই কিছু অংশ সরিয়ে রাখবে, অর্থাৎ প্রথমে নিজেকে পে করবে। তারপর থেকে আমি প্রতি মাসে স্যালারি ঢোকার সাথে সাথে 10% আগেই সরিয়ে রাখার চেষ্টা করতে থাকি এবং বাকি 90% দিয়ে সারা মাসের খরচ চালানো শুরু করব বলে ঠিক করি। প্রথমে 10% সম্ভব না হলেও 4% করে সেভ করা শুরু করি। প্রথমে একটু কষ্ট হলেও পরে এটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং আস্তে আস্তে 10% করে সেভ করতে থাকি। আর বর্তমানে সেটা 15% করে সেভ করছি।
জিমের কথা শুনে আমার মতন তোমারও হয়তো মনে একটা প্রশ্ন আসছে, এই যে 10 থেকে 15% সেভ তো করবো, কিন্তু সেটা কোথায় করব? জিম বলে রিটায়ারমেন্ট প্ল্যানে সেভ করা উচিত, না হয় মিউচুয়াল ফান্ডে সেভ করা উচিত। তাই তোমরাও চেষ্টা করো মাইনা পাওয়ার সাথে সাথে প্রথমেই 10% সরিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেওয়ার। জিম ধনী হওয়ার পেছনে দ্বিতীয় পয়েন্ট হিসাবে দ্য ল্যাটে ফ্যাক্টরের কথা বলেন। তিনি এটাকে বোঝাতে গিয়ে তার বন্ধু রাজের ল্যাটে কফি খাওয়ার অভ্যাসের কথা বলেন। রাজ প্রতিদিন সকালে অফিসে ঢোকার আগে অফিসের পাশেই একটা কফি স্টোর থেকে ল্যাটে কফি নিয়ে অফিসে ঢোকে, যেটার দাম 75 টাকা। আবার সে বাড়ি ফেরার সময় সেম আর একটা কফি নিয়ে হাঁটতে চলে যায়। এভাবে সে 150 টাকা করে দিনে 2টো কফি খায়। হিসাব করলে সেটা মাসে দাঁড়ায় 4500 টাকা এবং বছরে 54,000 টাকা। জিম বলতে চেয়েছেন যে রাজ যদি তার এই অভ্যাসটা ছেড়ে বাড়িতে কফি বানিয়ে খায় তাহলে সে অনেক টাকাই সেভ করতে পারবে। সে চাইলে বছরে 54,000 টাকা না হলেও 40,000 টাকা আরামসে জমাতে পারবে। রাজের মতনই আমাদেরও এরকম কোনো না কোনো অভ্যাস থাকেই যেখানে আমরা অনেক টাকা খরচ করি। জিমের মতে আমাদের প্রত্যেককে মান্থলি বাজেট ঠিক করা উচিত এবং আননেসেসারি খরচ বাদ দেওয়ার প্রতি খেয়াল দেওয়া দরকার। স্মোকিং ড্রিঙ্কিংয়ের মতন খারাপ অভ্যাসগুলো আমাদের প্রত্যেকেরই আছে, যেটাকে ছাড়া অবশ্যই উচিত। তুমি যদি তোমার এই খারাপ অভ্যাসগুলো ছাড়তে চাও তাহলে খারাপ অভ্যাস ছাড়ার 5টি প্র্যাকটিক্যাল উপায় এই ভিডিওটা দেখতে পারো। আমি শিওর ভিডিওটা দেখলে তুমি স্মোকিংয়ের মতন খারাপ অভ্যাসগুলো অবশ্যই ছেড়ে দেবে। তোমার যদি এরকম অভ্যাস থাকে সেটাকে খুঁজে বার করো এবং ট্রাই করো যে কীভাবে সেটাকে কমিয়ে সেই টাকাটা ইনভেস্ট করা যায়। নেক্সট ইম্পর্ট্যান্ট লেসন যেটা জিম বলে সেটা হলো ডোন্ট রিলাই অন উইল পাওয়ার অ্যান্ড ডিসিপ্লিন। জিম জানায় যে 20s প্রত্যেকের নানা ধরনের স্বপ্ন থাকে যেগুলো সবাই পূরণ করতে চায়। তাই এই 20s সেই সব ডিজায়ারগুলোকে ছেড়ে টাকা জমানো খুব কঠিন একটা ব্যাপার, কেননা এই সময় আমরা স্বপ্ন পূরণ করতে গিয়ে আর টাকা জমাতে পারি না। এই ডিজায়ারগুলোকে ছাড়তে গেলে অনেকটা উইল পাওয়ার লাগে। তবে আমি সেই উইল পাওয়ার এনেও আমার স্যালারি থেকে টাকা জমানোর চেষ্টা করলেও প্রথমের দিকে সেটা করে উঠতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না যে কী করব। পরে রুটিন এবং ডিসিপ্লিনের সাহায্য নিই, তাও মাসের খরচের কাছে হার মানতে হচ্ছিল। এর জন্য মাসের শুরুতে যে স্যালারি থেকে অটোমেটিক টাকা কাটার অপশনটা সিলেক্ট করেছিলাম সেটাই সাহায্য করে টাকা জমাতে, কেননা মাসের শুরুতে টাকা কেটে যেটা হাতে পেতাম সেটা দিয়ে মাস চালাতে হতো, ফলে আস্তে আস্তে সেটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। তাই সব সময় উইল পাওয়ার এবং ডিসিপ্লিনের ওপর ভরসা করা ঠিক নয়। তুমি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে স্যালারি ঢুকলে প্রথম কয়েক মাস নিজের উইল পাওয়ারকে কাজে লাগিয়ে টাকা জমানোর চেষ্টা করলেও সেটা হয়তো কয়েক মাস চালানোর পর আর কন্টিনিউ করতে পারো না। তাই যেটুকু পারবে মাসের শুরুতেই স্যালারি ঢোকার সাথে সাথে সেটাকে অটোমেটিক ইনভেস্ট করে দাও। জিমের মতন তুমিও যদি খুব অল্প বয়সে প্রচুর টাকার মালিক হয়ে রিটায়ার করতে চাও তাহলে জিমের দেওয়া এই 3টে লেসন অবশ্যই ফলো করো। এগুলোকে যদি সংক্ষেপে বলি তাহলে মাসের শুরুতেই স্যালারি পাওয়ার সাথে সাথে 10 থেকে 15% আগেই সরিয়ে রাখো। সারা মাস ধরে নিজেকে অবজার্ভ করো কোন কোন খারাপ অভ্যাসগুলোর জন্য অহেতুক টাকা খরচ করছো। পারলে সেটাকে কন্ট্রোল করো এবং শুধুমাত্র উইল পাওয়ার আর ডিসিপ্লিনের ওপর ডিপেন্ড না থেকে অটোমেশন করে দাও। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাও, লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো। আর হ্যাঁ, এইরকমই এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের একটু আলাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।